সবাইকে শুভ সন্ধ্যা। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত মুক্তালাপ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাবাব মুস্তাফা। আপনারা জানেন উইকিমিডিয়া বাংলাদেশ ধারাবাহিকভাবে কিছু অনুষ্ঠান আয়োজন করছে। মুক্তালাপ সেরকমই একটি আয়োজন। এই আয়োজনে সাধারণত আমরা কোনো একজন গুণীজনের বক্তব্য শুনবো এবং সেখান থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করবার চেষ্টা করব। তো আজকের মুক্তালাপের প্রথম পর্বে আমাদের অতিথি হয়েছেন ডক্টর গৌতম রায়। গৌতম রায় বর্তমানে অস্ট্রেলিয়ার চার্লস স্টাড ইউনিভার্সিটির স্কুল অফ এডুকেশনে স্টেম এডুকেশনের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে শিশুদের বিজ্ঞান সাক্ষরতা বিকাশের উপর তার পিএইচডি সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক হিসেবে যুক্ত আছেন। ইতিপূর্বে তিনি ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগে গবেষক হিসেবে কাজ করেছেন। তার গবেষণার মূল ক্ষেত্রগুলোর মধ্যে স্টেম এডুকেশন, বিজ্ঞান সাক্ষরতা, প্রারম্ভিক শিশু বিকাশ, খেলাভিত্তিক শিক্ষাদান, অনলাইন শিক্ষা এবং শিক্ষা বিষয়ক গবেষণা পদ্ধতি অন্যতম। যারা বাংলাদেশের শিক্ষা বিষয় নিয়ে আগ্রহী তারা ইতিমধ্যেই গৌতম রায়কে চেনেন। একজন বিখ্যাত কলামিস্ট হিসেবে তিনি তার বিভিন্ন পত্র পত্রিকায় শিক্ষা বিষয়ক নানা বিষয়ে তিনি আসলে কলাম লিখে সচেতনতা তৈরি করার চেষ্টা করেছেন। গৌতম দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকে গৌতম দার কাছ থেকে আমরা যে বিষয়ে আসলে কিছুটা শুনবার চেষ্টা করবো, আপনারা ইতিমধ্যেই জানেন তার যে বিষয়টা হচ্ছে বাংলাদেশের শিক্ষায় মুক্ত জ্ঞানের প্রসার, সম্ভাবনা ও গুরুত্ব। তো আমি আর কথা না বাড়িয়ে গৌতম দাকে আমন্ত্রণ জানাচ্ছি। গৌতম দা। ধন্যবাদ সবাব ভাই। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ। প্রথমে আমি ধন্যবাদ জানাই উইকিমিডিয়া বাংলাদেশ এবং সংশ্লিষ্ট সবাইকে, বিশেষ করে মাসুম আল হাসান রকিকে। আহ, আজকের আগে তার সাথে আমার বেশ কিছু কথা হয়েছে যে আজকে আসলে আমি কি নিয়ে কথা বলতে পারি। তার কিছু সাজেশন আমাকে হেল্প করেছে আজকের প্রেজেন্টেশনটি বোঝানোর ক্ষেত্রে। একই সাথে আমি একটু নার্ভাসও, কারণ এখানে যারা আছেন আমি দেখতে পাচ্ছি সবার সাথে ব্যক্তিগতভাবে হয়তো পরিচয় নাই, কিন্তু অনেক নামের সাথে পরিচিত, যারা উইকিমিডিয়া, উইকিপিডিয়া বা উইকির বিভিন্ন প্রজেক্টে দীর্ঘদিন ধরে কাজ করছেন, এবং আমার ধারণা তারা আসলে এই বিষয়টি খুব ভালো জানেন। সো আমি চেষ্টা করব আমি যতটুকু জানি সেটি শেয়ার করার জন্য। কিন্তু আমার বক্তব্যে যদি কোনো খামতি থাকে, কোনো সীমাবদ্ধতা থাকে, আলোচনা পূর্বে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব সেগুলো যুক্ত করার জন্য। সো আমার সম্পর্কে পরিচিতি শাবাব ভাই দিয়েছেন। আমি তার সাথে শুধু একটু যোগ করতে চাই যে আহ, বাংলা উইকিপিডিয়ার সাথে কিংবা উইকিমিডিয়া বাংলাদেশে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমি দীর্ঘদিন যাবৎ এক অর্থে যুক্ত। যারা উইকিপিডিয়ার বিভিন্ন কার্যক্রম দেখেন সেখানে হয়তো সক্রিয়ভাবে আমি নেই বর্তমানে, কিন্তু বাংলাদেশে যখন উইকিপিডিয়ার কার্যক্রম শুরু হয় যখন থেকে, তার কিছুদিন পর থেকে আমি মূলত অফলাইনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত হই। আহ, তার পেছনে বেশ কয়েকটি কারণ আছে, কিন্তু সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে সেই মুক্ত জ্ঞানের যে দর্শন সেটি। আমি ব্যক্তিগতভাবে কিছু নির্দিষ্ট কাজ, কিছু নির্দিষ্ট নীতি, কিছু নির্দিষ্ট দর্শনের অনুরাগী। তার মধ্যে একটি হচ্ছে মুক্ত জ্ঞান। সুতরাং তার অংশ হিসাবে উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বিভিন্ন ধরনের কার্যক্রম, কিংবা লিনাক্স বা এরকম ফ্রি ওপেন সোর্স এই ধরনের যে সমস্ত কার্যক্রম, আমি যখন ঢাকায় ছিলাম তখন কোনো কিছু হলে আমি সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করতাম একজন অংশগ্রহণকারী হিসেবে, শেখার জন্য। তো এই আগ্রহের কারণেই আমি আসলে আজকের এই আহ, যে আমার যে প্রেজেন্টেশন সেটাকে আমি সাজিয়েছি এভাবে যে আসলে মুক্ত জ্ঞান বলতে আমরা আসলে কি বুঝি, বা সেটি কিভাবে আমাদের বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে আমরা মুক্ত জ্ঞানকে কিভাবে কাজে লাগাতে পারি, কি কি সমস্যা আছে সবকিছু নিয়ে। এর মধ্যে কিছু তাত্ত্বিক কথাবার্তা হয়তো থাকতে পারে, আর আমি চেষ্টা করব অধিকাংশ বিষয়ই আমাদের অভিজ্ঞতার সাথে মিল রেখে কথা বলতে। সুতরাং সেটা যদি চিন্তা করি, আমি আসলে একটি সহজ প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই।
সেটি হচ্ছে যে ধরুন ঢাকার একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষার্থী একই বিষয় সম্পর্কে জানতে চায়। আপনাদের কি মনে হয় যে তাদের সমান মানের জ্ঞান ও তথ্যের প্রবেশাধিকার রয়েছে? তো এই প্রশ্নটি দিয়ে যদি আমি শুরু করি, আমার ধারণা বোধহয় আমরা সবাই একমত হব যে উত্তরটি হবে না। এবং সম্ভবত আমরা সবাই কেন না এই উত্তরটি আমরা জানি। কারণ আমরা যখন চিন্তা করি যে প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষার্থী শিক্ষক বা একজন মানুষ এবং ঢাকা শহরের শিক্ষার্থী শিক্ষক এবং একজন মানুষ স্থানের কারণে, ভৌগোলিক স্থানের কারণে, বিভিন্ন সুযোগ সুবিধার কারণে বা নানা কারণে জ্ঞান এবং তথ্যের প্রবেশাধিকার এই দুই ক্ষেত্রে তাদের আসলে অনেক বড় পার্থক্য আমরা দেখতে পাই। এবং যে পার্থক্যগুলো আমরা দেখতে পাই সেই পার্থক্যগুলো হয়তোবা মুক্ত জ্ঞানের ক্ষেত্রে আসলে একটি বাধা সৃষ্টি করে আমাদের সবার জন্য। তো সেই জায়গার উপর ভিত্তি করে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে কি কি বিষয় রয়েছে সেখানে। তো এখানে আমি আসলে কয়েকটি বিষয় উল্লেখ করেছি, কিন্তু আমরা যদি তালিকা তৈরি করি তাহলে হয়তো আরো অনেক কিছু বলতে পারবো বা আরো অনেক তালিকা তৈরি করবো। তো আমি এখানে আসলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে চেয়েছি বা বা কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরকে আমি আসলে এখানে আনতে চেয়েছি। একটি হচ্ছে ভাষা, একটি হচ্ছে আর্থিক সামর্থ্য, শিক্ষার সুযোগ, উপকরণের প্রাপ্যতা, ডিজিটাল বৈষম্য এবং সামাজিক সচেতনতা ও রাষ্ট্রীয় নীতি। এবং একটু খেয়াল করুন শিরোনামটা, যে আমি লিখেছি যে মুক্ত জ্ঞান। এখানে আমি আসলে মূলত যে বিষয়টা ফোকাস করতে চাইছি যে বৈষম্য ও বৈষম্য কমানোর হাতিয়ার। অর্থাৎ যে বিষয়গুলোকে আমরা বৈষম্য হিসাবে চিন্তা করছি, ঠিক একই বিষয়কে আমরা ইচ্ছা করলেই বৈষম্য কমানোর হাতিয়ার হিসাবে বিবেচনা করতে পারি। উদাহরণ হিসাবে যদি আমি বলি যে শিক্ষার সুযোগ, শিক্ষার সুযোগ একটি গ্রামের ক্ষেত্রে শিক্ষার যে সুযোগ এবং একটি শহরের শিক্ষার যে সুযোগ সেটি আসলে ভিন্ন আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। আমরা যদি চিন্তা করি শিক্ষার মানের কথা এবং শিক্ষার মানের ভিত্তিতে যদি আমরা শিক্ষার সুযোগকে বিবেচনা করি, তাহলে আসলে বোধহয় আমরা দেখতে পাবো যে শহর অঞ্চলে একটি প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের যে মান এবং গ্রামাঞ্চলের একদম একটি প্রত্যন্ত অঞ্চলের একটি শিক্ষা প্রতিষ্ঠানের মান দুটোর মধ্যে হয়তো অনেক পার্থক্য রয়েছে। সামাজিক সচেতনতার ক্ষেত্রেও একই কথা বলা যাবে। ডিজিটাল বৈষম্য সেখানেও বলা যাবে। আমি যদি খুব মানে একটা সাধারণ উদাহরণ দিই, যে আমরা যখন ঢাকা শহরে কোনো একটি জায়গায় ইন্টারনেট ব্যবহার করি এবং একটি চর অঞ্চলে ইন্টারনেট ব্যবহার করি কিংবা পাহাড়ি অঞ্চলে ইন্টারনেট ব্যবহার করি, সেই ইন্টারনেট ব্যবহারের যে পার্থক্য দুই জায়গায়, সেটি আসলে আমাদের হয়তো মনে করিয়ে দেয় যে দুই জায়গার মধ্যে একটি বৈষম্য রয়েছে। এবং সেই বৈষম্যটা কি? সেই বৈষম্যটি হতে পারে অবকাঠামোগত, সেই বৈষম্যটি হতে পারে পলিসি, সেই বৈষম্যটি হতে পারে আমরা কিভাবে দুই অঞ্চলের মানুষদেরকে ট্রিট করছি সেটি, কিংবা সেই বৈষম্যটি হতে পারে যে আমরা দুই অঞ্চলের মানুষদেরকে সমান সুযোগ করে দেওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার সেটিকে ফোকাস করছে। অর্থাৎ মুক্ত জ্ঞানের যে বৈষম্য আমরা এখন দেখতে পাই সেটি নির্ধারণ করতে পারি যে আমরা বৈষম্যটিকে কি হিসেবে উপস্থাপন করতে চাই বা উপস্থাপন। এখানে হয়তোবা উম রাষ্ট্রীয় নীতি এই কথাটি দেখে হয়তো অনেকে একটু অবাক হতে পারে, কিন্তু কারণ আমরা যখন রাষ্ট্রীয় নীতি বা রাষ্ট্রের পলিসি বা এরকম কোন ডকুমেন্টের কথা চিন্তা করে, সেখানে সাধারণত এমন অনেক বিষয় লেখা থাকে বা সব বিষয় লেখা থাকে আসলে এমন ভাবে যেটি আসলে বা দেশের সমস্ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য।
সেই অর্থে বলা যায় যে রাষ্ট্রীয় নীতি হিসাবে আহ, যে ভালো কথাগুলো লেখা থাকে তা আসলে সবার জন্য, সেটি আসলে বৈষম্য সৃষ্টি করতে পারে না, এমনটাই হয়তো প্রাথমিকভাবে মনে হতে পারে। আহ হয়তো সবাইকে রিচ করার জন্য বা সবাইকে সঠিকভাবে ট্রিট করার জন্য এইভাবে হয়তো লিখতে হয়, কিন্তু আমাদের বোধহয় একই সাথে মনে রাখা দরকার যে সব মানুষ বা সমস্ত জায়গায় সমস্ত সুবিধা আসলে একই রকম না। কিন্তু কোনো একটি নীতিগত ডকুমেন্টে যদি সবাইকে একইভাবে ট্রিট করা হয় তাহলে তো সেটি বৈষম্য সৃষ্টি করতে পারে। আমি যদি মানে উদাহরণ হিসাবে দিই যে কোভিড এর সময়ে আমাদের বাংলাদেশের যে লেখাপড়া, মনে হয় আপনারা সবাই জানেন যে কি সিচুয়েশন ছিল। তখন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেটের মাধ্যমে পড়ালেখার একটি সুযোগ কিংবা এক ধরনের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল। আদতে আমরা দেখতে পেয়েছি যে নির্দিষ্ট কিছু, বিশেষ করে শহরাঞ্চলের কিছু শিক্ষার্থী ছাড়া গ্রামের শিক্ষার্থীরা আসলে সেই সুযোগটি ঠিক মতো গ্রহণ করতে পারে। কিন্তু আমরা যদি দেখি যে এই ক্ষেত্রে পলিসিগত বিভিন্ন বিষয় যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আহ সেখানে কিন্তু অনেক ভালো ভালো কথা লেখা আছে। আবার আমি যদি আরেকটা উদাহরণ দিই যে কোভিড এর কথা চিন্তা করে কিংবা বাংলাদেশে আসলে বিভিন্ন ধরনের, বাংলাদেশে একটি দুর্যোগ প্রবণ, সেই দুর্যোগটি হচ্ছে বা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে কিংবা মানব সৃষ্ট দুর্যোগ হতে পারে। তো যখন একটি দেশে দুর্যোগ হয় তখন আসলে স্বাভাবিক পলিসি কাজ করে। সেখানে দুর্যোগকালীন সময়ে কি করতে হবে তারও কিছু নির্দেশনা। তো বাংলাদেশে কোভিড এর সময় বলুন কিংবা বন্যা, খরা, এগুলো এই সময়টার কথা যদি চিন্তা করেন কিংবা মনে করেন যে হরতাল, যেটা মানব সৃষ্ট দুর্যোগ, এই সময়ে খেয়াল করবেন যে ঢাকা শহর, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বা এরকম বিভিন্ন শহরের শিক্ষার্থীরা তারা হয়তো এক ধরনের বাইরে যেতে পারে না, কিন্তু তারা হয়তো ঘরের মধ্য থেকে ইন্টারনেট অনেক কাজ করতে পারে। আবার যদি আমি বগুড়ার একটি প্রত্যন্ত অঞ্চল, একটি গ্রাম চিন্তা করি, সেখানে হয়তো তাদের বাইরে যেতে অসুবিধা নেই, কিন্তু দেখা যাবে যে তারা ইন্টারনেটে কোনো একটি কাজ করতে গিয়ে একটি মানে বড় সমস্যা তাদের পোহাতে হচ্ছে। এখন আমরা যদি নীতিগতভাবে চিন্তা করি তাহলে দেখতে পাবো যে নীতি কিন্তু সবার জন্য সমান, কিন্তু একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে সেই নীতিকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা অনেক সময় গুরুত্বপূর্ণ। সেজন্য আসলে আমি এখানে যেটা দেখতে পাই বাংলাদেশের ক্ষেত্রে, বিশেষ করে মুক্ত জ্ঞানের ক্ষেত্রে, যে বিভিন্ন যে কম্পোনেন্ট আমি এখানে দেখেছি সেগুলো একই সাথে বৈষম্য তৈরি করছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, শিক্ষার পরিপ্রেক্ষিতে। আবার আমরা যদি চাই যে বাংলাদেশের মুক্ত জ্ঞানের ক্ষেত্রে আমরা বৈষম্য কমাবো, তাহলে আসলে এই ফ্যাক্টর গুলোর প্রতি আমাদের জোর দিতে হবে। এবং আমরা যদি এই ফ্যাক্টর গুলাকে ধরে আমরা যদি আগাই তাহলে তো আস্তে আস্তে আমরা কিছু বৈষম্য দূর করতে পারবো। সবকিছু হয়তো একসাথে দূর করা যাবে না, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে আসলে আমার মনে হয় আরো অনেক আহ হাতিয়ার আছে, অনেক কিছু আছে, কিন্তু এগুলোর উপর আমাদেরকে ফোকাস করতে হবে। তো আমি চেষ্টা করলাম আসলে কিছু উদাহরণ দিতে মুক্ত জ্ঞানের বিষয়ে, কিন্তু প্রশ্ন হচ্ছে মুক্ত জ্ঞান আসলে কি? এটি একটি সাধারণ সংজ্ঞা যাতে আমরা সবাই বুঝতে পারি। তো সেই সাধারণ সংজ্ঞা অনুযায়ী যে মুক্ত জ্ঞান হলো সেই জ্ঞান যা যে কোনো ব্যক্তি কোনো আর্থিক, আইনি বা প্রাতিষ্ঠানিক বাধা ছাড়াই স্বাধীনভাবে ব্যবহার, পুনর্ব্যবহার এবং পুনর্বিতরণ করতে পারে। সংজ্ঞাটি মনে হয় আমাদের সবারই জানা, এবং সম্ভবত আমরা সবাই যারা বিশেষ করে উইকিপিডিয়াতে কাজ করছেন আপনারা, তারা এই বিষয়টি জানেন এবং সেই বিষয়টির প্রতি ফোকাস করে আপনারা আসলে কাজ করছেন। এখন আহ কয়েকটি বিষয় এখানে আছে, আর্থিক বিষয় আছে, আইনি বিষয় আছে, প্রাতিষ্ঠানিক বিষয় আছে, আবার ব্যবহার, পুনর্ব্যবহার, পুনর্বিতরণ, এর সাথে কপিরাইট, ক্রিয়েটিভ কমন লাইসেন্স, এরকম নানা বিষয় আসলে যুক্ত মুক্ত জ্ঞান। অর্থাৎ এই সংজ্ঞাতে যেভাবে মুক্ত জ্ঞানকে আমরা একটু
সিম্পল ওয়েতে উপস্থাপন করার চেষ্টা করছি আমি। হয়তো মুক্ত জ্ঞানের পুরো বিষয়টি বুঝতে গেলে আরো হয়তো বেশ কিছু বিষয় আমাদের জানতে হবে। আহ যদি সেগুলাকে আমরা অ্যাড্রেস না করি তাহলে হয়তোবা মুক্ত জ্ঞান নিশ্চিত করার ক্ষেত্রে বা চর্চার ক্ষেত্রে আমরা হয়তো কিছু বাধার সম্মুখীন হই। তো সেক্ষেত্রে আম, পরবর্তী স্লাইড গুলোতে আমি আসলে সেই বিষয়গুলোর উপরও কিছুটা আলোচনা করার চেষ্টা করি। আমি সেই আলোচনাটি শুরু করতে চাই। আহ এই কিছু এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিছু প্রশ্ন তৈরি করেছে আমি আমার নিজের জন্য কিংবা আমাদের সবার জন্য। প্রথম প্রশ্নটি হচ্ছে, জ্ঞান কি ব্যক্তিগত সম্পদ নাকি সামাজিক সম্পদ? Okay. আমি আমার পরিপ্রেক্ষিত থেকে যদি বলি যে ধরুন আমি আজকে যদি একটি রিসার্চ পেপার লিখি, সেই পেপারটি যদি প্রকাশ করি, সেখান থেকে একটা কিছু না কিছু সেখানে আমি হয়তো নতুন কিছু বলার চেষ্টা করছি, অর্থাৎ আমি হয়তো কোনো একটা নতুন জ্ঞান তৈরি করার চেষ্টা করছি। প্রশ্ন হচ্ছে এই যে আমি যে তৈরি করবো, আমি শব্দটা আমি ব্যবহার করছি, যেহেতু হয়তো এটা আমার নামে যাবে একটা লেখা, সেজন্য আমি সব শব্দটা আমি ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যখন এটা তৈরি করি, তখন এটা আসলে বা এই জ্ঞানটা কি আমার নিজের সম্পদ নাকি এটা সামাজিক সম্পদ? এই বিষয়টি মনে হয় আমাদের একটু বুঝতে হবে। আমরা দীর্ঘদিন যাবত ছোটবেলা থেকে শুনে আসছি যে জ্ঞানের শক্তি। প্রশ্নটা হচ্ছে, জ্ঞান যদি সত্যি হয়, আমি যদি এখন একটি জ্ঞান তৈরি করি এবং সেই জ্ঞানটি যদি আমি আমার ড্রয়ারে তালাবদ্ধ করে রেখে দিই, তাহলে আদৌ কি সেটা সত্যি কি? হুম, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। ফলে এখন সাম্প্রতিক সময়ে এই একটি আরেকটি বিষয় খুব জোরে সোরে উচ্চারিত হয় যে জ্ঞানী শক্তি নাকি জ্ঞান ভাগাভাগি, অর্থাৎ নলেজ শেয়ারিং, সেটি সত্যি। তো এই দুটোর মধ্যে যদি আমরা একটু তুলনা করি, জ্ঞানী শক্তি নাকি জ্ঞান ভাগাভাগি করা শক্তি, আমার মনে হয় যে এখানে বোধহয় আমরা কেউই আপত্তি করব না যে প্রথমটা থেকে দ্বিতীয়টাই আসলে শক্তিশালী। কারণ জ্ঞান আসলে তখনই কাজে লাগে যখন সেটি আমরা অন্যদের সাথে শেয়ার করি, যখন সেটি আমরা সবার সাথে সবাইকে নিয়ে ব্যবহার করি, এবং যখন সেই জ্ঞানকে আমরা আসলে সবার মাঝখানে ছড়িয়ে দিই সবার ব্যবহারের জন্য। জ্ঞান তখনই আসলে শক্তি হিসাবে উম, পরিগণিত হবে। সেই জায়গা থেকে আরেকটি প্রশ্ন, যে আমাদের মানসিকতা কি সংরক্ষণশীল জ্ঞানের ক্ষেত্রে, নাকি আমরা অংশীদার? এই প্রশ্নটি আসলে আমাদের আহ, ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং একই সাথে এটার উপর ভিত্তি করে পরবর্তীতে আমি আরেকটি বিষয় আলোচনা করব, কপিরাইট বা এই বিষয়টি। কিন্তু এটি গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। আহ এই ক্ষেত্রে আমি একটা আম, বাউল আব্দুল করিমের উদাহরণ দিতে চাই। উম, তিনি একবার বলেছিলেন যে অনেক শিল্পী আছেন যারা গানের ক্ষেত্রে শিল্পীর নাম না নিলে, কিংবা সুর যদি একটু বিকৃত হয়, কিংবা কথা যদি দুই একটা বদলে যায়, তারা রাগ করেন। কিন্তু আমি চাই আমার গানগুলা যে যেভাবে পারে সেভাবে গাইতে পারবেন। তারা যদি গান গাওয়ার ক্ষেত্রে আমার নাম না দেন, তাতে কোনো সমস্যা নেই। তারা যদি আমি যে সুরটা ব্যবহার করেছি তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি চাই যে এই গানগুলা একটু ছড়িয়ে যায়। আপনি চিন্তা করেন, বাউল আব্দুল করিমের এই কথাটা, যে তিনি চাচ্ছেন যে গানটা ছড়িয়ে যায়। এখন আমরা যদি চিন্তা করি কপিরাইট, আমরা তো সবাই আসলে জানি কপিরাইট শব্দটা, এটা কপিরাইট পজিটিভ, কপিরাইট নেগেটিভ, আমি কোনো দিকে যাচ্ছি না, আমি বিষয়বস্তুটাকে একটু ফোকাস করতে চাই। প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকেই কপিরাইটের দোহাই দিয়ে কপিরাইটের কথা বলে অনেক কিছু নিজেদের কাছে রেখে দিতে চাই। হয়তো সেটির দরকারও আছে কোনো কোনো ক্ষেত্রে, আমরা হয়তো আলোচনা করবো সে বিষয়ে। প্রশ্ন হচ্ছে যে মুক্ত জ্ঞানের ক্ষেত্রে কপিরাইট কি আদৌ কোনো আসলে প্রতিবন্ধকতা, নাকি আমরা আমাদের যে মানসিকতা, অনেক সময় সংরক্ষণশীল মানসিকতা আমরা প্রদর্শন করি, সেটি আসলে মূল প্রতিবন্ধক হিসেবে কাজ করে? কারণ কপিরাইট, কোনো কিছু যদি কপিরাইট থাকে সেটিতেও আসলে অনেক সময় প্রচলিত নিয়ম আমি
আর্থিক প্রাতিষ্ঠানিক এগুলো বাদ দিলাম, আমি শুধু নিয়ম শব্দটা ব্যবহার করছি। প্রচলিত নিয়ম, আহ নিয়ম নীতি পালন করে আসলে হয়তো সেগুলোর অনেক কিছু আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যদি মানসিকতাটা থাকে সংরক্ষণশীল, তাহলে সম্ভবত সেটি আমাদের মুক্ত জ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে বাধা হিসাবে কাজ করে। আমি এখানে দেখতে পাচ্ছেন যে কিছু উদাহরণ দিয়েছি। যে শিক্ষক নিজের নোট গোপন, শিক্ষক তার শিক্ষকতা করার জন্য যে একটি নোট তৈরি করেন, কিছু একটা তৈরি করেন, অনেক সময় দেখা যায় যে তিনি সেটি সহজে কারোর সাথে শেয়ার করতে চান। অনেক গবেষক নিজের ডেটা নিজের কাজ সহজে উন্মুক্ত করতে চান। অনেক প্রতিষ্ঠান তাদের আর্কাইভ খুলে দিতে অনেক, সম্ভবত উইকিপিডিয়ার সাথে যারা জড়িত আছেন তাদের প্রায় সবারই কাছাকাছি অভিজ্ঞতা আছে, এবং অনেক সংগ্রাহক নিজের সংগ্রহ নিজের কাছেই রাখতে পছন্দ। তো এগুলো কিছু সিম্পল উদাহরণ, কিন্তু আপনি যদি চিন্তা করেন আপনার আশেপাশে হয়তো এরকম অনেক উদাহরণ পাবেন, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে আহ, আমাদের অনেকের মানসিকতা আসলে সবচেয়ে। এবং আমার মনে হয় আমি পূর্বে কিছু উদাহরণ দিয়েছি, আর্থিক, নীতিগত, ভাষাগত, নানা কিছু উদাহরণ দিচ্ছি মুক্ত জ্ঞানের ক্ষেত্রে বাধা হিসেবে যেটা কাজ করে। আমার ক্ষেত্রে মনে হয় আমাদের মানসিকতার সংরক্ষণশীল মানসিকতা, এটি বোধহয় হয়তো মুক্ত জ্ঞান চর্চা বা মুক্ত জ্ঞানকে আরো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে কাজ করে। এবং সেজন্য আমি একটি আহ লেখা বা আমি একটি কথা বিভিন্ন ক্ষেত্রে আমি বলি, আহ যেটা হচ্ছে যে রাস্তা, যেরকম একটি রাস্তা তৈরি করার পরে যেটি সবাই ব্যবহার করতে পারে, আমাদের জ্ঞান আসলে এমন একটা সিস্টেম থাকা উচিত যেটি সবাই ব্যবহার করতে পারে, তার প্রয়োজন। একটি রাস্তা যখন তৈরি করা হয়, আমরা অনেকে হাঁটি, আমরা সেই রাস্তায় রিক্সা দিয়ে ব্যবহার করতে পারি, বাইসাইকেল ব্যবহার করতে পারি, বাস ব্যবহার করতে পারি, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী আমরা রাস্তাটাকে ব্যবহার করি। আমাদের যখন আহ সকালবেলা প্রয়োজন হয় বাজারে যাওয়ার জন্য, তখন ব্যবহার করতে পারি। কোনোদিন যদি দরকারই না হয়, ঘর থেকে বেরোলাম না, রাস্তা ব্যবহার করলাম না। আবার কোনোদিন দরকার হয়, আমি বাজারে 10 বার যাওয়া আসা করতে পারি একই রাস্তায়। ঠিক একই ভাবে জ্ঞান, যে জ্ঞান তৈরি হয় যেটা ব্যবহারের জন্য, সেই জ্ঞান আসলে এমন পদ্ধতিতে থাকা উচিত আহ যেটা আসলে সবাই যেন ব্যবহার করে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের মানসিকতা যদি সংরক্ষণশীল হয়, তাহলে আসলে সেই বিষয়টা নিশ্চিত করা যায়। আহ এটি আরো গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে সভ্যতার কথা এখন বলি, আজকে বলছি, সভ্যতার ইতিহাস আসলে জ্ঞান ভাগাভাগির ইতিহাস। নলেজ শেয়ারিং এর যে কথাটা আমরা বলি, সভ্যতার ইতিহাস আসলে সেই নলেজ শেয়ারিং। কারণ আমরা হয়তো যে পর্যায়ে নলেজ শেয়ারিংটা আশা করি সেটি হয়তো হয় না, কিন্তু নলেজ শেয়ার না করলে আমরা আসলে কিছু করতে পারি না। বা আজকে আমরা যে পর্যায়ে আসছি বা আসতে পেরেছি সেটি হতে পারতাম না। কারণ মানুষ শিখেছে, মানুষ আহ তার অভিজ্ঞতা থেকে বিভিন্ন জনের সাথে আলোচনা করে কাজ করতে করতে অনেক কিছু শিখেছে। তারা বিভিন্নভাবে, সেই প্রাচীন মানুষ গুহার দেয়ালে এঁকে এঁকে, তারপরে গ্রিকরা বিভিন্ন বিষয় লিখে, পাথরে লিখে, আহ চাইনিজরা তারা কাগজ তৈরি করেছে, আবিষ্কার করেছে, সেখানে লিখি। অর্থাৎ এখন আমরা ইন্টারনেট ব্যবহার করছি। অর্থাৎ বিভিন্ন ভাবে সেই জ্ঞান, যে জ্ঞান আমরা জেনেছি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, সেই জ্ঞান আমরা সংগ্রহ করেছি এবং সেটা আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে। এবং সেই পৌঁছানোর কারণে আস্তে আস্তে আমরা এগোচ্ছি। অর্থাৎ আমরা যে জ্ঞান আমরা একবার তৈরি করেছি, হয়তো কোনো সময় একক মানুষ দ্বারা, কোনো সময় যৌথভাবে, সেই জ্ঞান আস্তে আস্তে বিকশিত হয়েছে। কখনো পুরনো জ্ঞান বাতিল হয়েছে, নতুন জ্ঞান এসেছে। কখনো পুরনো জ্ঞানের উপর ভিত্তি করে আরো প্রচুর নতুন জ্ঞান তৈরি হয়েছে। এবং আস্তে আস্তে আমরা এই পদ্ধতিতে আমরা এগোচ্ছি। সুতরাং মুক্ত জ্ঞান ব্যাপারটা হলো এরকম। যদি আমরা আগে যে সংজ্ঞাটি দিয়েছি সেটিকে যদি আরেকটু আমরা এক্সপ্যান্ড করি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে মুক্ত জ্ঞান হচ্ছে এমন একটি জ্ঞান বা এমন বিষয় যেটি মানুষ পড়তে পারে, শিখতে পারে, ব্যবহার করতে পারে, পুনর্ব্যবহার করতে পারে, উন্নত করতে পারে এবং অন্যদের সাথে ভাগ। যখন আমরা এরকম সবগুলো বিষয় যখন
একটি জায়গায় বা একটি বিষয় পাবো, তখন হয়তো সেটিকে আমরা মুক্ত জ্ঞান হিসেবে চিনে দেবো। আহ মুক্ত জ্ঞান ব্যাপারটা এরকম নয় যে অনেক সময় মুক্ত শব্দটি শুনলে হয়তো আমরা মনে করি একটি বিনামূল্যের বিষয়। অনেক সময় এটি বিনামূল্যের, মানে এই মুক্ত জ্ঞানের যে ফিলোসফি, বিষয়টা এরকম না যে এটা আমরা বিনামূল্যে পাবো সবসময়। মুক্তজ্ঞানের মূল ফোকাস বা মূল বিষয়টি যেটি, যে এখানে আমি 6টা বিষয় ব্যবহার করেছি, হয়তো সেই 6টা বিষয়কে কেন্দ্র করে আসলে মুক্তজ্ঞানের ফিলোসফিটাকে আমাদের চিন্তা করতে হবে। যেমন আমি সবসময় যখনই মুক্ত জ্ঞান নিয়ে আমরা আলোচনা করি বা কথা বলি, আমি তখন আহ উইকিপিডিয়ার উদাহরণ দেওয়ার চেষ্টা করি। কারণ মুক্ত জ্ঞানের যে ব্যাপারটি, সেটি আসলে কোনো প্রযুক্তিগত ধারণা নয়, এটি একটি ফিলোসফি, সোশ্যাল ফিলোসফি বা সোশ্যাল কনসেপ্ট, আমরা যেভাবে চিন্তা করি না কেন। উইকিপিডিয়া একটি মাধ্যম। আমরা ইন্টারনেটে যখন বসে তখন কোনো ইনফরমেশন আমাদের দরকার হলে আমরা উইকিপিডিয়াতে যেতে পারি বিভিন্ন ভাষায়। এটি একটি প্রযুক্তির মাধ্যমে আমরা সেই কাজটা করছি। কিন্তু এটি একটি জাস্ট উদাহরণ। আমি এর আগে বাউল আব্দুল করিমের যে উদাহরণটি দিলাম, সেটাকে আপনারা একটি উদাহরণ হিসেবে চিন্তা করতে পারেন। ঠিক আছে? তো আহ, সম্ভবত গতকালকে ঢাকায় একটি অনুষ্ঠান হচ্ছে। উম, অনুষ্ঠানটি হচ্ছে বাপ্পা মজুমদার, গায়ক বাপ্পা মজুমদার, আমরা তাকে চিনি সবাই প্রায়। তো সেখানে বাপ্পা মজুমদারের বা বাপ্পা মজুমদার এবং আরো কি কয়েকজন শিল্পী, তারা বিভিন্ন গান গেয়েছেন। মূলত বাপ্পা মজুমদার যে সমস্ত গান গেয়েছেন, আহ সেই গানগুলোকে তার পরিচিতরা সেদিন গেয়েছেন তাকে সম্মান জানিয়ে। এবং সে অনুষ্ঠানে বাপ্পা মজুমদার একটি কথা বলেছেন, যেটা আমার ভালো লেগেছে এবং যেটা অনেকটা সেই বাউল আব্দুল করিমের কথা পুনরাবৃত্তি বলতে পারি। যে বাপ্পা মজুমদার বলেছেন যে তিনি যখন থাকবেন না, তখন তার গাওয়া গানগুলো যে কেউ গাইতে পারবে, সেজন্য কারো পারমিশনের প্রয়োজন। এখন আমি যদি এভাবে চিন্তা করি, বাপ্পা মজুমদার চাইলে আসলে আমাদের যে বিভিন্ন নিয়ম কানুন আছে, যে এত বছর পর্যন্ত এই গানটি তিনি শুধু যাকে মনোনীত করবেন তিনি গাইতে পারবেন, তার বাইরে কেউ গাইতে পারবেন না। তিনি এই কথাটি বলতে পারতেন এবং হয়তো সেটি হয়তো স্বাভাবিক হতো, বা সেটি হয়তো আমাদের প্রচলিত চর্চার মধ্যে। কিন্তু সেটির বাইরে গিয়ে তিনি একটি একদম ভিন্ন একটি উদাহরণ দিয়েছেন, ভিন্ন একটি কথা বলেছেন। তো আমি মনে করি যে এটিও একটি আসলে মুক্ত জ্ঞানের চর্চার বা মুক্ত জ্ঞানের যে ফিলোসফি, সেটি একটি উদাহরণ। যে আমরা যখন একটি কিছু তৈরি করছি, সেটি আসলে আমরা কিভাবে পরবর্তী প্রজন্মের কাছে ব্যবহারযোগ্য করে যেতে পারি, সেটি আসলে গুরুত্বপূর্ণ। এখানে আসলে একই সাথে এটা উল্লেখ করতে হবে যে আজকে বাপ্পা মজুমদার বা বাউল আব্দুল করিম যা বলেছেন বা যে ফিলোসফি তারা ছড়িয়ে দিতে চেয়েছেন, আমাদের অনেকেরই হয়তো একই ধরনের ইচ্ছে আমাদের মনের মধ্যে থাকে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আইনি এবং প্রাতিষ্ঠানিক নিয়ম নীতির কারণে, আমরা আসলে অনেক সময় সেই কাজটি করতে পারি। সুতরাং আহ মুক্ত জ্ঞানের যে সামাজিক দর্শন, সেটি হয়তো আমরা অনেকেই আহ নিজের মধ্যে লালন করি বা মনে করি, বিশ্বাস করি, কিন্তু অনেক সময় বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে সেটি আমাদের জন্য সহজ হয়। তো আমি মনে করি যে এই ফিলোসফিটা যদি কেউ ধারণ করেন, সেটিও আসলে একটি মুক্ত জ্ঞানের ক্ষেত্রে আমাদের অগ্রগতি। এবং আমরা যত বেশি মানুষ এই ফিলোসফিটাকে ধারণ করতে পারবো, আস্তে আস্তে আমরা হয়তো বিভিন্ন ধরনের আইনি বা বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক যে ব্যারিয়ার আছে, আমরা সেগুলো থেকে উত্তরণেরও বিভিন্ন উপায় আমরা খুঁজে পেতে। আমি একটু চিন্তা করছিলাম যে বাংলাদেশের ক্ষেত্রে মুক্ত জ্ঞান নিয়ে যে আলোচনাটা আমরা করছি, সেটি কেন জরুরি। কারণ মানে আমার মনে হয় যে আমি এখানে 3টি বিষয় লিখেছি, যেটি হয়তো ব্যাখ্যার প্রয়োজন নেই। যে প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে জ্ঞানগত বৈষম্য প্রবল। আমার মনে হয় আমরা সবাই জানি মুক্ত জ্ঞান এই বৈষম্য কমাতে সহায়তা করতে পারে, এবং মুক্ত জ্ঞান কেবল জ্ঞান ছড়ায় না, জ্ঞানকে রক্ষা করে। আমি কোনো নির্দিষ্ট উদাহরণ এই মুহূর্তে দিচ্ছি না, আমি শুধু মূল বিষয়টি উল্লেখ করছি। এবং এইখানে আমি মূলত ফোকাস করছি শিক্ষার্থীদের।
কারণ আমি আগের স্লাইডে যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর অনেকাংশেই যে বিষয়গুলো উল্লেখ করলাম সেগুলোর অনেকাংশে হয়তো অনেক ব্যারিয়ার হয়তো দূর করা সম্ভব হবে যদি আমরা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে পারি। এবং বিশেষ করে আমি একটু এই ক্ষেত্রে জোর দিতে চাই আমাদের মাধ্যমিক শিক্ষাস্তর, মাধ্যমিক এবং কলেজের ক্ষেত্রে। কারণ এই সময়টাতে শিক্ষার্থীদের মধ্যে যে দক্ষতা, যে মনোভাব এবং কোনো কিছুর প্রতি যে আগ্রহটা গড়ে ওঠে, সেটি আসলে আলটিমেটলি তাদেরকে সারা জীবন তাদেরকে সহায়তা করে। সুতরাং মুক্ত জ্ঞানের চর্চা যদি বাংলাদেশে আমরা করতে চাই, বাংলাদেশে যদি আমরা মুক্ত জ্ঞানের ফিলোসফিকে আমরা বাড়াতে চাই, আহ প্রসারিত করতে চাই, তাহলে এই বিষয়গুলো কলেজ এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে আসলে আমাদের কাজ করতে হবে। তাদের কিছু দক্ষতা বাড়ানো দরকার। একটি হচ্ছে যেমন তথ্য খুঁজে বের করার দক্ষতা, তথ্য যাচাই করার দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা, নতুন জ্ঞান তৈরির দক্ষতা এবং সহযোগিতা। একটি জিনিস খেয়াল করুন যে প্রথম চারটি আসলে আহ তথ্য, জ্ঞান, এসব অর্থাৎ যেটাকে আমরা কগনিটিভ ডোমেইন বলি, ঠিক আছে, সেইটার উপর। এবং শেষে আমি একটি রেখেছি সহযোগিতার দক্ষতা। এটি আসলে কগনিটিভ ডোমেইনের পার্ট না, এটিকে বলা হয় এফেক্টিভ ডোমেইন। অর্থাৎ আপনি কি করছেন, আপনার ব্যবহারিক বৈশিষ্ট্য কি সেটা। তো আমি এখানে এই ইন্টেনশনালি আমি চারটার সাথে আমি আরেকটা জিনিস দিয়েছি, কারণ মুক্ত জ্ঞানের কথা যখন আমরা বলি তখন আসলে আমাদের এটা এনশিওর করতে হবে যে মুক্ত জ্ঞান, যেটা আমি বলেছি, ড্রয়ারে রাখার কোনো বিষয় না। এটি অন্যদের সাথে নিয়ে এবং অন্যদের সঙ্গে একসাথে কাজ করার একটি বিষয়। সুতরাং সে জায়গায় সহযোগিতার দক্ষতা জরুরি। বিজ্ঞাপন হিসাবে যে একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও, হয়তো ঠিক আছে, হয়তো কোন একটি পণ্য বিক্রির ক্ষেত্রে হয়তো এটি একটি আকর্ষণীয় উদ্দীপক হিসাবে কাজ করতে পারে। কিন্তু যদি আমরা সমাজকে এগিয়ে নিতে চাই, আমরা যদি শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা বাড়াতে চাই, তখন আসলে আমাদের সহযোগিতার দক্ষতাটা প্রয়োজন। এবং এর সাথে আহ আপনারা অনেকে হয়তো জানেন যে একজন রাশিয়ান সাইকোলজিস্ট আছেন, তার নাম হচ্ছে ভাইগোটস্কি। তিনি তার একটা তার তার যে থিওরি, সেই থিওরিতে একটা গুরুত্বপূর্ণ উপাদান আছে যেটাকে বলা হয় সোশ্যাল ইন্টারাকশন। সেখানে তিনি আসলে মানুষে মানুষের যে মিথস্ক্রিয়া, সেই বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন এবং তিনি বলেছেন যে মানুষ তখনই কার্যকরভাবে শিখতে পারে এবং কোনো কিছু কার্যকরভাবে অ্যাপ্লাই করতে পারে যখন মানুষ একজন আরেকজনের সাথে কাজ করে। সুতরাং এই সহযোগিতাটা দরকার। একই সাথে তার আম, তার যে থিওরি, সেখানে তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটি হচ্ছে যে মানুষ প্রথমে শেখে অন্যদের সাথে মিথস্ক্রিয়া করার মতো, তারপরে সেই শিক্ষাটাকে মানুষ ইন্টারনালাইজ করে। খেয়াল করুন যে আমাদের যে শেখার যে প্রক্রিয়াটা, সেটা আমরা হয়তো মনে করছি যে আমি একটা বই পড়ছি, বই পড়ে শিখছি, তারপর হয়তো সেটা আমি আরেকজনের সাথে কথা বলছি, তখন আমার জ্ঞান প্রসারিত হচ্ছে। কিন্তু ভাইগটস্কি যে কথাটা বলেছেন সেটি কিন্তু ঠিক উল্টো। তিনি বলেছেন যে আমরা বিভিন্ন মানুষকে দেখি, পরিবেশ দেখি, বিভিন্ন মানুষের সাথে কথা বলি, তার মাধ্যমে আমরা শিখি। অর্থাৎ মুক্ত জ্ঞানের যে ফিলোসফি, একটু খেয়াল করুন যে আমাদের ফিলোসফিটা, আমাদের শেখার যে বিষয়টা, সেটা শুরুই হয় আসলে মুক্ত জ্ঞানের একটা চর্চার মাধ্যমে। আমি যদি ছোটবেলা থেকে আমার মা বাবা পরিবারের মানুষজনের সাথে কথা না বলতাম, তাহলে আসলে আমার মধ্যে যেটুকু যে দক্ষতা আছে সেটি বিকশিত করতে পারবো। তার মানে হচ্ছে আমরা আসলে প্রথমে শেখাটা শুরু করে আমাদের পরিবেশ থেকে, পরিবেশের মানুষদের কাছ থেকে, থ্রু সোশ্যাল ইন্টারাকশন। সুতরাং মুক্ত জ্ঞানের কিন্তু যে ফিলোসফি, সেটির সাথে ভাইগোটস্কির এই কথাটা কিন্তু পুরোপুরি মিলে যায়। এবং সেই জন্যই আমি যে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মুক্ত জ্ঞানটি গুরুত্বপূর্ণ। কারণ মুক্ত জ্ঞান আমরা নিশ্চিত করার ক্ষেত্রে যদি পাঁচটি বিষয় আমরা মনে রাখি, তাহলে হয়তো আমরা মুক্ত জ্ঞানের যে আন্দোলন বা মুক্ত জ্ঞানের যে চর্চা, সেটিকে আমরা এগিয়ে নিতে পারবো। আবার একই সাথে আমরা যদি মুক্ত জ্ঞানের চর্চা এবং মুক্ত জ্ঞানের ফিলোসফি সবার মধ্যে আমরা প্রসারিত করতে চাই, তাহলে এই পাঁচটি বিষয়কে আমাদের আসলে গুরুত্ব দেওয়া দরকার। এবং সেই জন্য আমি শুধু কয়েকটি কথা এখানে বলতে চাই যে জ্ঞান ব্যবহার, জ্ঞান তৈরি করা গুরুত্বপূর্ণ এবং জ্ঞান জ্ঞান ব্যবহার করাটাও গুরুত্বপূর্ণ, দুটো গুরুত্বপূর্ণ।
কিন্তু আমরা যদি সমাজকে এগিয়ে নিতে চাই, সেখানে শুধু জ্ঞান ব্যবহারকারী নয়, জ্ঞান নির্মাতা যারা যারা জ্ঞান তৈরি করছেন, তাদেরকে ফোকাস করাটা গুরুত্বপূর্ণ। এবং সেজন্য চারটি বিষয়, যে বিশেষত আমাদের প্রাত্যহিক জীবনে যে চারটি বিষয় আমাদেরকে একটু আসলে গুরুত্ব দেওয়া উচিত, তার একটি হচ্ছে যে শুধু তথ্যের ভোক্তা হবেন না, তো মানে জ্ঞানের অবদানকারী। অর্থাৎ আপনার আমার দরকার একটা কিছু সার্চ করলাম, গুগল উইকিপিডিয়া থেকে পেয়ে গেলাম, তাহলে আমরা আসলে শুধু তথ্যের ভোক্তাই হচ্ছে, হুম, তথ্যের অবদানকারী হচ্ছে। তো আপনার যদি সুযোগ থাকে, আপনি যে ফিল্ডে কাজ করুন না কেন, আপনার যদি সুযোগ থাকে, আপনি উইকিপিডিয়াতে লিখতে পারেন, বা উইকিপিডিয়াতে না লিখেন, আপনি যেখানে যেখানে খুশি আপনি যদি কন্ট্রিবিউট করতে পারেন, সেই প্র্যাকটিসটা, সেই চর্চাটা আপনি হয়তো শুরু করুন। সেটি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইন্টারনেট আপনি যেখানেই কিছু লেখেন না কেন, এটা থেকে যাচ্ছে, সেটা কোনো না কোনো ভাবে কেউ হয়তো ব্যবহার করছে। সুতরাং শুধু তথ্যের ব্যবহারকারী না, তথ্যের অবদানকারীও যদি আপনি একই সাথে হন, তাহলে সেটি আসলে মুক্ত চিন্তা, মুক্ত জ্ঞানের যে প্রসার সেখানে। তো সেটি কিভাবে করতে পারেন, একটি দ্বিতীয়ত আমি যেভাবে একটি একটি করে আমি আহ, লেখার চেষ্টা করছি, তো একটা হচ্ছে আপনার এলাকা নিয়ে লিখুন। আপনার এলাকার যে ইতিহাস, সংস্কৃতি, নদী, বিভিন্ন বিষয় আপনি আপনার এলাকা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। আপনার এলাকা হয়তো এমন কোনো বই আছে যেটা কথা হয়তো অন্যরা জানে না, আপনি সেই বইটার উপর ভিত্তি করে লিখুন। তৃতীয়ত, সূত্র যাচাই করতে শিখুন এবং ভুয়া তথ্যের যুগে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা ফেসবুক ব্যবহার করি, ইন্টারনেটে বিভিন্ন বিষয় ব্যবহার করি, এবং আমরা বোধহয় সবাই জানি যে কি পরিমাণ গুজব, ভুয়া তথ্য, এগুলোকে আমরা এখন আমাদের মোকাবিলা করতে হবে। এবং উইকিপিডিয়া হচ্ছে এমন একটা প্লেস যেখানে আপনি কাজ করলে আপনি আসলে একটি দক্ষতা অটোমেটিক ভাবে আপনার মধ্যে গড়ে উঠবে, যে কিভাবে কোনটি সূত্র, কোনটি সূত্র নয়, এবং কিভাবে একটি সূত্র যাচাই করতে হয়। আর পাশাপাশি আপনি যদি মনে রাখেন যে আমি আমার তৃতীয় স্লাইডে আমি মুক্ত জ্ঞান, বৈষম্য এবং বৈষম্য হাতিয়ার হিসাবে একটি শব্দ উল্লেখ করেছি, ভাষা। এবং যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলা ভাষী, সুতরাং আমাদের একটি দায়িত্ব হচ্ছে বাংলা ভাষাকে সমৃদ্ধ করা এবং বাংলায় মানসম্মত জ্ঞান ভান্ডার বা মুক্ত জ্ঞানের চর্চা করা, এটা আমাদের সবার দায়িত্ব। সুতরাং যে কথাটি উপরে বলার চেষ্টা করছি, শুধু ব্যবহারকারী না, আমাদের আসলে অবদানকারী হিসাবেও আমাদের চর্চা করতে হবে, যদি আমরা বাংলা আহ ভাষা এবং বাংলার জ্ঞানকে আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। আমি কিছু বিষয় এখানে উল্লেখ করেছি। আমার মনে হয় এখানে যারা আছেন তাদের কাছে বিষয়গুলো একেবারেই পুরনো। যেমন আমি উইকিপিডিয়াকে আমি আসলে বেছে নিয়েছি মুক্ত জ্ঞানের উদাহরণ হিসাবে। তো কিভাবে সেই উইকিপিডিয়া কাজ করে? তো কিছু জিনিস দেখতে পাচ্ছেন এখানে, যে উইকিপিডিয়া শেখায় প্রমাণ ভিত্তিক চিন্তা, তথ্য যাচাই করতে হয়, সূত্র ব্যবহার করতে হয়, নিরপেক্ষতা বজায় রাখতে হয় এবং সহযোগিতা করতে হয়। অর্থাৎ কেউ যখন উইকিপিডিয়াতে কাজ করেন, তাকে আসলে এই জিনিসগুলো মানতে হবে। সো আপনি যদি উইকিপিডিয়াতে কাজ করেন, যারা এখানে উইকিপিডিয়াতে কাজ করেন এরকম যদি কেউ থাকেন, তাদের উদ্দেশ্যে যদি আমি বলি, আপনি যদি উইকিপিডিয়াতে কাজ করেন, কিছুদিন প্র্যাকটিস করেন, তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে এই বিষয়গুলো আস্তে আস্তে শিখে যাবেন। কারণ যে কথাগুলো এখানে লিখেছে, যে একজন উইকিপিডিয়ান শুধু শুধু নিবন্ধ লেখেন না, তিনি সমালোচনামূলক ভাবে চিন্তা করতে শেখেন, তিনি তথ্যের গুণমান নিয়ে ভাবতে শেখেন, এবং এটি হচ্ছে মুক্ত জ্ঞান চর্চার একটি বড় শিক্ষা। সুতরাং এই উইকিপিডিয়ার উদাহরণটি আমি মুক্ত জ্ঞান চর্চার বা মুক্ত জ্ঞানের ফিলোসফি নিয়ে যখন কথা বলি, আমি উইকিপিডিয়ার উদাহরণটি, কারণ আমার কাছে এটি হচ্ছে অন্যতম একটি বেস্ট এক্সাম্পল, যে কিভাবে আমরা মুক্ত জ্ঞানকে চর্চা করতে পারি এবং মুক্ত জ্ঞানকে প্রসার করতে পারি। আমি একটু বলতে চাই, শুরুতে বলেছি যে কপিরাইট নিয়ে, মুক্ত জ্ঞানের সাথে আমাদের কপিরাইটের কিছু বিষয় আমাদের আলোচনায় চলে আসে, আমাদের কিছু বিভ্রান্তিও আছে। সেখানে আমরা দুটি ভুল করি আসলে। একটি ভুল হচ্ছে যে যেখানে কপিরাইট সম্মান করা দরকার, সেখানে আমরা করি না। আমরা অহরহই কপিরাইট ভঙ্গের অনেক কাজ করি। আবার যে দ্বিতীয় ভুলটি করি, যেখানে কোনো একটা বিষয় বৈধভাবে শেয়ার করা যায়, সেখানে আমরা অযথা ভয় ভয় পাই। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আমাদের আসলে কিছু বলা যায়, ইন জেনারেল আমি বলছি, আমাদের অনেকেরই অনেক দক্ষতা আছে, সেটিকে মাথায় রেখে আমি ইন জেনারেল বলছি যে আমরা অনেকেই দুটি ভুল করে থাকি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে মুক্ত জ্ঞানের কথা যখন আমরা বলি,
তখন কপি মুক্তজ্ঞান মানে এইরকম নয় যে সেটা কপিরাইটকে বাতিল করে দিচ্ছে। মুক্তজ্ঞানের একটা বড় কথা হচ্ছে যে দায়িত্বশীল ভাবে কপিরাইট ব্যবহার। কোনো একটি লেখা, কোনো একটি গান, কোনো একটি বিষয় যখন কপিরাইটের আন্ডারে থাকে, সেটি দায়িত্বশীল ভাবে ব্যবহার করাটা আসলে মুক্ত জ্ঞানের যে আন্দোলন বা মুক্ত জ্ঞানের যে ফিলোসফি তার মধ্যে পড়ে। তো সেটির উপর ভিত্তি করে যারা বিশেষ করে এখন এটা মনে হয় আমার মনে হয় সবার সাথে সবাই চেনেন বা সবাই জানেন নাম কি, আমরা দেখি বিভিন্ন জায়গায় ক্রিয়েটিভ কমন্স। তো আমাদের যদি কারোর এরকম কোনো কিছু থাকে, যে চিন্তা থাকে যে কপিরাইট বা আহ, আমি আসলে এটি সবার জন্য উন্মুক্ত করতে চাই না, কারণ আমি একটি জিনিস তৈরি করলাম, আরেকজন ব্যবহার করলো আমার নাম না দিয়ে, আমি সেটি মানতে পারবো না, বা এরকম যদি যে কোনো কিছু যদি চিন্তা থাকে, আপনারা ক্রিয়েটিভ কমন্স এ বিভিন্ন ধরনের লাইসেন্স আছে, আপনারা সেটি দেখতে পারেন। কারণ এই ক্রিয়েটিভ কমন লাইসেন্স সেটাই শেখায় যে আপনি আপনার কাজের মূল সৃষ্টিকর্তা হিসাবে স্বীকৃতি নিয়েও বা পূর্ণমতো বজায় রেখেও কিভাবে আপনার কাজকে আপনার সমাজ এবং শিক্ষার কল্যাণে উন্মুক্ত করেন। এবং আমি মনে করি যে এখানে আপনারা যারা বিভিন্ন ধরনের ক্রিয়েটর আছেন যে কোনো ফিল্ডে, সেটা লেখালেখি হোক, গান বাজনা হোক, খেলাধুলা হোক, বা যে কোনো ক্ষেত্রে, আপনারা চাইলে আপনাদের কাজকে পরবর্তী প্রজন্মের জন্য জ্ঞান চর্চার জন্য ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সিং এর আওতায় আপনারা এই কাজটি করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদের মুক্তজ্ঞান নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তার মধ্যে আমি আলোচনা করেছি মনে হয় সবগুলোই। আমি আবারও এই তালিকাটি তৈরি করেছি। আমার বক্তব্যের আমি শেষ পর্যায়ে চলে এসেছি। সেখানে সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য যে একটি হচ্ছে মানসিকতার চ্যালেঞ্জ, ভাষাগত চ্যালেঞ্জ, নির্ভরযোগ্য সূত্রের অভাব, ডিজিটাল সাক্ষরতার সীমাবদ্ধতা, আমাদের প্রাতিষ্ঠানিক অনীহা আছে, এবং প্রযুক্তিগত অর্থনৈতিক সীমাবদ্ধতা। তো আমরা যারা কাজ করছি, আমাদের কারো কারো ক্ষেত্রে হয়তো 6টি চ্যালেঞ্জই প্রযোজ্য, কারো কারো ক্ষেত্রে হয়তো 2টি চ্যালেঞ্জ প্রযোজ্য, কারো কারো ক্ষেত্রে হয়তো একটি চ্যালেঞ্জ প্রযোজ্য। তো যার যেটি আছে সেটাকে কেন্দ্র করেই যদি আমরা একটু আগানোর চেষ্টা করি, মুক্ত জ্ঞানকে প্রসারিত করার চেষ্টা করি, বিকশিত করার চেষ্টা করি আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, আমরা চাইলেই হয়তো আমরা অনেক কিছু করতে পারবো। আমি আসলে মুক্তজ্ঞান সম্পর্কে অনেক ইতিবাচক কথা বলেছি, কারণ আমি নিজে মুক্তজ্ঞানের একজন অনুসারী। কিন্তু একই সাথে মনে হয় আমাদের যদি এরকম আমরা মনে করি যে মুক্তজ্ঞান মানেই সবকিছু ভালো কিছু, সেখানে কোনো ঝুঁকি নেই, চ্যালেঞ্জ নেই, সেটি বোধহয় ভুল হবে। সেই জন্য আমি কয়েকটি বিষয় এখানে উল্লেখ করছি যে মুক্তজ্ঞানের ঝুঁকি সম্পর্কে। যেমন একটি ঝুঁকি হচ্ছে ভুল তথ্য ছড়াতে পারে, যেটি আমাদের ক্ষেত্রে এই মুহূর্তে অনেক বেশি আমাদের সচেতন হওয়া দরকার। বিভিন্ন ক্ষেত্রে মানগত বৈষম্য তৈরি হতে পারে, এবং মুক্ত জ্ঞানের ক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য যে কমিউনিটি পার্টিসিপেশন, অর্থাৎ আমরা যে অঞ্চলের জ্ঞান, যে কালচারের জ্ঞান, সেই কালচারের মানুষদেরকে যদি আমরা অন্তর্ভুক্ত না করি, তাহলে আসলে আমরা ভিন্ন ধরনের একটা কিছু পাবো যেটি আসলে মুক্ত জ্ঞানের অংশ নয়। এবং অনেক সময় আমরা ফ্রি জিনিস হয়তো ভালো মনে করতে পারি, কিন্তু ফ্রি মানেই ভালো না। আবার সবচেয়ে বড় কথা যেটা মনে হয় উইকিপিডিয়ানরা সবাই টের পান, সেটা হচ্ছে যে স্বেচ্ছাসেবকদের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। সো মুক্ত জ্ঞান নিয়ে কাজ করছেন এরকম অনেক মানুষই আছেন। অনেক বলতে খুব বেশি না, কিন্তু কিছু মানুষ আছেন, কিন্তু দেখা যাচ্ছে যে দিনের পর দিন তারাই আসলে কাজ করছেন। সো মুক্ত জ্ঞান নিশ্চিত করার ক্ষেত্রে যদি আমরা অনেক মানুষ এগিয়ে এগিয়ে না আসি, তাহলে যেটা হতে পারে যে যারা নিয়মিত কাজ করছেন তাদের উপর একটি অতিরিক্ত প্রেশার বা অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। সুতরাং আমি আসলে মুক্তজ্ঞানে অনেকগুলো কথা বলেছি, আমি একেবারেই শেষের প্রান্তে, আমি শেষ করবো আমার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে 4টি প্রশ্ন রেখে। সেটা হচ্ছে যে আপনি হয়তো নিজেকে প্রশ্ন করতে পারেন যে আমি শেষ কবে নতুন কিছু শিখেছি। সেটা আজকে হতে পারে, গতকালকে হতে পারে, 1 মাস আগে হতে পারে। একটু চিন্তা করার চেষ্টা করুন। আমি শেষ কবে সেই জ্ঞান যেটি আপনি নতুন শিখেছেন অন্য কাউকে শিখিয়েছি। আমি শেষ কবে মুক্ত জ্ঞান আন্দোলনে অবদান রেখেছি, এবং আমি না থাকলে আমার জ্ঞান কতটুকু সমাজের কাজে যাবে। আমি এই 4টি প্রশ্ন করেছি একটি বিশেষ ইন্টেনশনকে মাথায় রেখে, যেটি হয়তো যারা উইকিপিডিয়ার নীতি নির্ধারণের ক্ষেত্রে আছেন তারা হয়তো চিন্তা করতে পারেন যে এই যে আমরা মুক্ত জ্ঞান সম্পর্কে এতগুলো কথা বললাম, ধরো অধিকাংশই ভালো কথা। আপনি যখন কাউকে মুক্ত জ্ঞান নিয়ে কথা বলবেন, দেখবেন যে তিনিও আপনার সাথে হয়তো আপনার কথার সাথে একমত হবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে
যে আমরা যখন কোনো একটা কথা চিন্তা করি যে আমি এই 10টা লাইন আমি উইকিপিডিয়াতে যোগ করব, নাকি 10টা লাইনের বদলে আমরা 3টা রিলস, 3টা স্ট্যাটাস, 3টা ছবি আমি ফেসবুকে দিব, কি আসলে আমার জন্য বেশি আকর্ষণীয়, কোনটাতে আমি বেশি রিওয়ার্ড পাবো? সো এই প্রশ্নটি যদি আমরা করি আমাদের কাছে, আমাদের উইকিপিডিয়ানদের কাছে, উইকিপিডিয়ার প্রশাসক, উইকিপিডিয়া নীতি নির্ধারক সবার কাছে যদি আমরা করি, আমরা আসলে বোধহয় বাস্তবতা বুঝতে পারবো যে একজন মানুষ কেন ফেসবুক ছেড়ে উইকিপিডিয়াতে লিখতে যাবে, একজন মানুষ কেন টিকটক ছেড়ে উইকিপিডিয়াতে লিখতে যাবে, তাই না? যেখানে সে রিওয়ার্ড পাচ্ছে তাড়াতাড়ি, 2টো লাইক পাচ্ছে। উইকিপিডিয়াতে করলে আপনার যদি কারো যদি লাইফ ফিলোসফি, জীবন দর্শনটা যদি উন্নত মানের হয়, তার জীবন দর্শন যদি মুক্ত জ্ঞানের পক্ষে হয়, তিনি হয়তো কোনো একটা কিছু লেখার পরে একটা সন্তোষ অনুভব করবেন নিজের মধ্যে। কিন্তু হয়তোবা অনেক সময়, অধিকাংশের ক্ষেত্রে ফেসবুকে একটা লাইক পাওয়া তার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং সবকিছু বাদ দিয়ে তিনি কেন উইকিপিডিয়াতে লিখতে যাবেন যদি কোনো রিওয়ার্ডের সিস্টেম থাকে ইনস্ট্যান্টলি বা কোনো না কোনো ভাবে? সুতরাং মুক্ত জ্ঞানের ক্ষেত্রে আমি পূর্বে যে কথাটা উল্লেখ করেছি, মানসিকতার চ্যালেঞ্জ, আমার মনে হয় আমরা সব ধরনের চ্যালেঞ্জ আমরা আসলে চাইলেই হয়তো শর্ট টার্মে আমরা দূর করতে পারবো। কিন্তু আমাদের সবার ক্ষেত্রে, সবার কাছে, বিশেষ করে আমি আজকে উইকিপিডিয়াকে সামনে রেখে আমি অনেকগুলো কথা বললাম, তো উইকিপিডিয়ার যারা নীতি নির্ধারক আছেন, তারা যদি একটু চিন্তা করেন যে আমাদের মানসিকতার এই চ্যালেঞ্জটাকে কিভাবে আমরা আসলে মোকাবেলা করতে পারি, এবং সেই মোকাবিলার মাধ্যমে আমরা উইকিপিডিয়ায় আরো বেশি মানুষকে নিয়ে আসতে পারি তাদের ইফেক্টিভ কন্ট্রিবিউশন নিশ্চিত করার জন্য, বোধ হয় আমাদের সেই রকম কিছু চিন্তা হয়তো জোরে সোরে করা দরকার। বা করলে হয়তো আমরা মুক্ত জ্ঞানের যে চর্চা সেটিকে হয়তো আমরা আরো ভালো করে বিকশিত করব। সবাইকে আন্তরিক ধন্যবাদ। গৌতম দাকেও হুম, অনেক অনেক ধন্যবাদ। কথা আপনি বললাম। আসলে খুব দারুণ একটা আসলে প্রেজেন্টেশনের জন্য। আহ, আসলে মাঝে মাঝে যেটা হয়, হ্যাঁ, এই কথাগুলো হয়তো আমরা অনেকেই জানি, অনেকেরই মাথায় আছে, কিন্তু এত সুন্দর করে গুছিয়ে বলা, আহ, এটা যারা আমরা যারা ওয়ার্কশপ করি বা প্রচার কাজে থাকি, তারাও অনেক সময় যেটা হয় যে এখান থেকে আসলে আমরা এই এই যে মানে একটু গুছিয়ে ব্যাপারগুলো শোনা এবং সেই মেসেজগুলো কিভাবে দেয়া যায়, সেটা সম্বন্ধে আসলে আমরা আসলে খুব উপকৃত হলাম। আহ, আমার আপনি যখন বলছিলেন যে আসলে জ্ঞান একটা সম্পদ, তখন আমার আহ, এবং পরবর্তীতে যখন কথা আসছিল যে কপিরাইট এবং নানা রকম আহ, কারণে লোকজনের যে আম, অনীহা, নানা রকম সেতে যে মানে জ্ঞান ভাগাভাগি করে নেওয়া শুরু, তো আমার একটা উক্তির কথা আসলে মনে পড়লো, সেই রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পের আহ সে একটা উক্তি, যেটার অনেক সময় আমরা হয়তো না বুঝেই ব্যাখ্যা ট্যাখ্যা লিখেছি যখন স্কুলে ছিলাম বা কলেজে ছিলাম। তো উক্তিটা ছিল এরকম: সে আমার সম্পত্তি, সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। এই যে সম্পত্তি এবং সম্পদের ভেতরে যে পার্থক্য, সেটা অনেক সময় যেটা হয় যে হয়তো ভাষাগত কারণে আমরা হয়তো ব্যাপারটা অনুধাবন করতে পারি না। সম্পত্তি হচ্ছে কুক্ষিগত করে রাখার জিনিস, জোরপূর্বক, আইনপূর্বক, নানাভাবে আহ, নিজের জিনিস নিজে দখল করে রাখার একটা বিষয়। কিন্তু জ্ঞান আসলে সম্পত্তির থেকে আসলে যদি সম্পদে পরিণত হয়, তাহলে সেভাবে আসলে আগায়। এবং আপনি যথার্থই বলেছেন, মানব জাতির যে ইতিহাস বা সভ্যতার যে ইতিহাস, সভ্যতার ইতিহাস হচ্ছে এই জ্ঞান বিনিময় করার ইতিহাস এবং মুক্তভাবে আহ, জ্ঞান বিনিময়ের ইতিহাস। আহ, এবং কিভাবে যেন আমরা আসলে সেই মুক্ত জ্ঞানের যেই সভ্যতা শুরু থেকে যেভাবে করে এসেছিল, কিভাবে যেন আমরা পথ হারিয়ে আবার একটু পথ জায়গার দিকে চলে গেলাম। তো যাই হোক, এবার আমরা আসলে প্রশ্ন উত্তরের পর্বের দিকে যাব। আহ, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা হাত তুলতে পারেন এবং হাত তুলে আপনাদের প্রশ্নটা করতে পারেন। যারা হাত তোলার বাটন খুঁজে পাচ্ছেন না, তাদেরকে বলি যে আমাদের এখানে একটা রিয়াক্ট নামের একটা বোতাম দেখতে পাবেন, এবং রিয়াক্ট বোতামের উপরে চাপলে হাত তোলার অপশন পাওয়া যাবে। তো আমি বেশ কয়েকটা হাত দেখতে পাচ্ছি। প্রথমে বোধহয় অভ্র, আপনি হাত তুলেছেন। আমি রবি এবং নাহিদ সুলতানের হাতও দেখতে পাচ্ছি, আপনাদের কাছে আসছি। প্রথমে অভ্র। মুক্ত জ্ঞানের চর্চার জন্য আমাদের নানা ধরনের প্রতিবন্ধকতা আছে, যার মধ্যে মানসিক সংকীর্ণতা, অর্থনৈতিক সংকট,
পরবর্তীতে ডিজিটাল সাক্ষরতার যে অনীহা, এগুলো মুক্ত চর্চার ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতার সমস্যার সমাধান আপনি কিভাবে দিবেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, একজন মানুষ কেন মুক্ত জ্ঞানে আসলে অংশগ্রহণ করবে? উদাহরণ হিসেবে আমি একজন মিষ্টির কারিগরের পরিবারের কথা বলতে চাই। একজন মিষ্টির কারিগর, তারা বংশ পরম্পরায় এক ধরনের মিষ্টি বানিয়ে আসছে। এখন তাদের যে বংশধরেরা, তারা বিভিন্ন পেশায় যুক্ত হয়েছে। এখন সেই বংশের একজন সদস্য মনে করলেন যে তিনি তার যেই পারিবারিকভাবে যে মিষ্টি বানানোর প্রণালী, সেটি তিনি ডিজিটাল মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে সর্বসাধারণের মাধ্যমে ছড়িয়ে দিবেন, যেন সেই মিষ্টিটা অন্য কেউ বানাতে পারেন। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়। তিনি যদি এটি সবার সামনে প্রকাশ করেন, তাহলে তার যে হাজার বছর ধরে বা শত বছর ধরে তার পরিবার যে একটা ঐতিহ্য বা একটা লেগেসি ধরে রেখেছে, সেই লেগেসিতে একটি ফাটল পড়বে। অন্যদিকে সে যদি আজকে এই মিষ্টি বানানোর প্রণালী জনসম্মুখে প্রকাশ না করে, এই মিষ্টি হয়তো বা বাংলাদেশের জনগণ বা বিশ্বের জনগণ আর হাজার বছর পরে খুঁজে পাবে না। এমন একটি পরিস্থিতিতে সে মুক্ত জ্ঞানে অংশগ্রহণ করবে কি করবে না? ধন্যবাদ। হ্যাঁ, গৌতম আমার দা। মনে হয় অব্র, আপনার প্রশ্নটি গুরুত্বপূর্ণ এবং একই সাথে বোধহয় আপনি আসলে উত্তরও দিয়ে দিয়েছেন। আপনার প্রশ্নের মধ্যেই আসলে আপনার উত্তরটি লুকানো আছে। আমি একটু অন্যভাবে বলি যে আমি আসলে আমার প্রেজেন্টেশনটি শেষ করেছি যে প্রসঙ্গটা দিয়ে, যে একজন মানুষ ফেসবুকে লিখলে দুটো লাইক পান, একটা ছবি দিলে দুটো লাইক পান, উইকিপিডিয়াতে লিখলে উনি আসলে কি পান? হুম। তো সেই, আমার মনে হয় এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। কেন? এই প্রশ্নটির সাথে আবার আপনার প্রশ্নটি মিল আছে। কারণ হচ্ছে আমরা যদি খুব সাধারণভাবে চিন্তা করি মানুষের মানসিক অবস্থা কিংবা মানুষের মোটিভেশন, খেয়াল করে দেখবেন যে খুব কম মানুষের মধ্যেই মুক্ত জ্ঞানের চর্চা বা এই ধরনের যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেটি আসলে খুব কম মানুষ নিজে নিজে সেটি উপলব্ধি করতে পারেন বা নিজে নিজে সেই কাজগুলো করেন। ঠিক আছে, আমি বাউল আব্দুল করিমের কথা বলেছি, আমি বাপা মজুমদারের কথা বলেছি। তো খেয়াল করবেন আমাদের শিল্পী গায়ক, তাদের মধ্যে যে এই ধরনের মানসিকতা আপনি খুব কম পাবেন। ঠিক আছে, সুতরাং সেজন্যই আসলে মুক্ত জ্ঞান নিশ্চিত করার প্রচুর চ্যালেঞ্জ আছে এবং এই চর্চা করার প্রচুর চ্যালেঞ্জ আছে, এবং চ্যালেঞ্জ আছে বলেই তো আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পারি, এবং সেই কাজগুলো আসলে কোনো জেনারেল সলিউশন আছে বলে আমার মনে হয় না। এটা নির্ভর করবে ব্যক্তি টু ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান বা কেস টু কেস। আপনি যে কথাটা বললেন সেটি গুরুত্বপূর্ণ, যে একজন যিনি মিষ্টি বানাচ্ছেন তিনি আসলে কেন সেটি ছড়াবেন। হুম। সেটার একটা কারণ হতে পারে যে একটা বিষয় হতে পারে যে সেটি নিয়ে তার সাথে কথা বলা যায়, যে আপনি যখন থাকবেন না, আপনার আপনার এই সুনামটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। আপনি যেটা আবিষ্কার করেছেন সেটি, আপনার আবিষ্কারটি অন্যরা ব্যবহার করতে পারবে, তাতেও আপনি আসলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আপনি সবার মধ্যে বেঁচে থাকবেন। আবার এমন হতে পারে যে আপনি এখন মিষ্টি তৈরি করছেন, কিন্তু কিন্তু 2-3 প্রজন্ম পরে আপনার পরিবার আহ হয়তো সে ব্যবসা করলো না বা সেটা করলো না, তাহলে যে আপনি যে আজকে একটা নতুন কিছু তৈরি করলেন সেটা তো হারিয়ে যাচ্ছে। তো আপনি কি চান আপনার এই বিষয়টা হারিয়ে যাক? সেটা একটা বিষয়। কিংবা হয়তো আমরা তার সাথে কথা বলতে পারি যে দেখেন, একটা মোমবাতি থেকে যখন আমরা আলো নেই, আরো 50টি মোমবাতি জ্বালাই, কোনো মোমবাতির আলোই কিন্তু আসলে কম হয় না। হ্যাঁ, আপনি যখন আপনার জ্ঞানটিকে ছড়িয়ে দিবেন বিভিন্ন জায়গায়, আপনার এলাকায় দেখবেন যে আপনি যখন মিষ্টি বানান আপনার কাছ থেকে মানুষ মিষ্টি নিবে, কিন্তু আপনার এলাকা ছাড়া 500 মাইল দূরে আরেকটা এলাকায় যখন আপনার রেসিপিতে মিষ্টি তৈরি হচ্ছে, তখন এটা আসলে আপনিও আসলে আরেকটা এলাকায় আপনি অবদান পাচ্ছেন। তো কোনো শর্টকাট পদ্ধতি আছে বলে আমার জানা নাই, কিংবা কোনো আসলে একক কোনো উপায় আছে কিনা যেটা সব ক্ষেত্রে কাজে লাগতে পারে সেটা আমার জানা নাই। এগুলো আসলে ডিপেন্ড করে যে মানুষে মানুষে আমরা কিভাবে কথা বলি, আমরা কিভাবে আরেকজনকে কনভিন্স করতে পারি, কিংবা কিভাবে এই যে মুক্ত জ্ঞানের যে বিষয়টি আপনি আমি মনে করছি সেটাকে আমরা কিভাবে আরেকজনের মাধ্যমে ছড়াতে পারি। এবং ঠিক একই কারণে আমি আসলে ফেসবুকের উদাহরণটা দিয়েছি, যেখানে দুটো লাইক পাচ্ছে সরাসরি এখন ইনস্ট্যান্টলি, তাহলে আসলে উইকিপিডিয়াতে আমি কেন কাজ করছি? ঠিক আছে, আমার মনে হয় আমরা যদি এই এই বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে কোনো কিছু করি, কোনো ওয়ার্কশপ কোনো কিছু,
শুধুমাত্র মানুষকে আমরা কিভাবে এসব চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করতে পারি, তাহলে হয়তো সেখান থেকে আমরা আরো অনেক হয়তো অনেক স্ট্র্যাটেজি বা কৌশল হয়তো আমরা খুঁজে পেতে পারি। আপাতত মনে হয় এটুকু বলা ছাড়া আর কিছু নেই আমার। থ্যাংক ইউ অনেক অব্র আপনার ধন্যবাদ। প্রশ্নের জন্য। আচ্ছা, এরপর নাহিদ সুলতান বোধহয় হাত তুলেছিলেন। নাহিদ, আপনার প্রশ্নটা করতে পারেন। ধন্যবাদ সাহাব ভাই, এবং ধন্যবাদ তোমরা অনেক সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য। আমাদের সময় যদিও শেষ হয়ে গেছে, আমার প্রশ্নটা মূলত অপ্রতি প্রশ্ন করেছেন, কাছাকাছি পর্যায়ের ছিল। আহ, এরকম যে আমাদের অনেক সীমাবদ্ধতা, আপনি যে 6টা আসলে তুলে ধরেছেন, এই যে চ্যালেঞ্জগুলো, এইটা আসলে প্রাতিষ্ঠানিক ভাবে আমরা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান কিভাবে অ্যাড্রেস করতে পারি, ব্যক্তি পর্যায় থেকে না করে। এটার আলোকে একটা জিনিস হলো আমি খেয়াল করতেছিলাম, সেটা হলো যে আপনি একটা কলাম লিখেছিলেন আসলে মূল্যবোধ বিকাশ এবং শিক্ষার দায় নিয়ে। সেইখানে আপনি একটা সুন্দর আহ, তুলনামূলক একটা চিত্র দিয়েছিলেন। সেটা হলো যে ধরেন বাংলাদেশের 16 কোটি যে মানুষ বাস করে, সেখানে 0.01% যদি বিপথে যায়, তাহলে সে সংখ্যাটা আসলে 16,000-এ দাঁড়ায়। একইভাবে আমাদের এখানে ধরেন যদি আমি কনজারভেটিভলিও চিন্তা করি, 240 মিলিয়ন বা 24 কোটির কাছাকাছি নেটিভ বেঙ্গলি স্পিকার আছে এখন। তো কিন্তু বাংলাতে আসলে 1804 জন সক্রিয় ব্যবহারকারী। তো এই পার্সেন্টেজটা আসলে 0. আমি আসলে দেখতেছিলাম এটা কত, অ্যাকচুয়ালি ক্যালকুলেটর নিতে হয়েছে যে 0.00075%। তো এই যে কম সংখ্যা, সীমিত সংখ্যা, আমাদের চ্যালেঞ্জ আছে, কিন্তু এই প্রাতিষ্ঠানিক ভাবে কিভাবে এই চ্যালেঞ্জটা আসলে মোকাবেলা করা যায়, বা এই ধরনের কোনো মানে অ্যাপ্রোচ কি আমরা নিতে পারি কি? ধন্যবাদ। আহ আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা, নাহিদ ভাই। সত্যি কথা বলতে কি, এই উত্তর আমারও জানা নেই। বরং আপনারা যারা মানে সরাসরি বিভিন্ন মানুষের সাথে কাজ করেন, আমি আবারও যদি উইকিপিডিয়া প্রসঙ্গটা যদি ধরি, তাহলে হয়তো আপনারা হয়তো আরো ভালো বলতে পারবেন যে আসলে ঠিক কি কারণে। আপনারাও জানেন যে অনেকে কিন্তু শুরু করেন উইকিপিডিয়াতে, কাজ শুরু করেন, কিছুদিন কাজ করেন, তারপর আবার চলে যান। ঠিক আছে? তো আমার মনে হয় আপনারাই ভালো বলতে পারবেন। আমি আসলে ঠিক সরাসরি এভাবে বলতে পারবো না যে আসলে কি করা যায় প্রাতিষ্ঠানিক ভাবে। কিন্তু আমি যেটা ফিল করি, হ্যাঁ, মানে আমি তো আসলে একই সাথে শিক্ষকতার সাথে যুক্ত আছি এবং একই সাথে গবেষণাতেও যুক্ত আছি। তো কোনো কিছু আসলে আমি গবেষণা ছাড়া একটু বলতে দ্বিধাবোধ করি। এবং সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাই বা বলতে হয়তো আগ্রহ বোধ করব, সেটা হচ্ছে যে আমার মনে হয় আমাদের কিছু গবেষণা করা উচিত, অন্তত বাংলাদেশের সেকেন্ডারি পর্যায়ে। ইভেন আপনার উইকিপিডিয়ার সাথে যারা জড়িত আছেন তারাও কাজটি করতে পারেন, যে সেকেন্ডারি পর্যায়ে ছেলে মেয়েরা, কলেজ পর্যায়ে ছেলে মেয়েরা, তারা আসলে কি করলে তারা আসলে এই ধরনের, মানে আমি শুধু উইকিপিডিয়া বলছি না, মানে এই ধরনের মুক্ত জ্ঞান রিলেটেড কাজগুলো তারা করবে। তো আমি এই স্লাইড গুলো যখন বানাচ্ছিলাম, আমি প্রচুর সার্চ করেছি, আসলে প্রচুর সময় করেছি যে আপনি যে প্রশ্নটা করেছেন বা এই বিষয়টাকে কেন্দ্র করে কিছু উত্তর খুঁজে পাওয়ার জন্য। তো সত্যিকার অর্থে আমি আসলে উত্তর খুঁজে পাইনি। হ্যাঁ, কারণ আমি তথ্য পাইনি। আবার ঠিক কিছু গবেষণা বা কিছু কাজ আছে দেশের বাইরে, কিন্তু তাদের সাথে আসলে আমাদের মিলবে না। তাদের যে বিষয়, তাদের যে সামাজিক অবস্থা, তাদের যে প্রযুক্তিগত অবস্থান, সব মিলে আসলে আমাদের সাথে মিলবে না। সুতরাং আমার মনে হয় আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটির উপর ভিত্তি করেই উইকিপিডিয়া, বাংলাদেশের কোনো একটা কাইন্ড অফ বিশ্ববিদ্যালয় বা সোশ্যাল সায়েন্স নিয়ে যারা গবেষণা করেন, তারা মনে হয় যৌথভাবে যদি কোনো একটা গবেষণা করেন এসব বিষয় নিয়ে, সেখান থেকে মনে হয় প্রথমত কারণগুলো খুঁজে পাওয়া যাবে, দ্বিতীয়ত হচ্ছে যে সেই সমস্যার সমাধানগুলোরও হয়তো একটা ইঙ্গিত পাওয়া যাবে। বরং আমি, নাহিদ ভাই, আপনাকে অনুরোধ করব, আপনারা যারা সরাসরি যুক্ত, আপনারা যদি এরকম একটা উদ্যোগ নেন, একাডেমিক গবেষণা, যেখানে একদম নিয়ম নীতি মেনে গবেষণাগুলো করা যাবে শুধুমাত্র এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার জন্য, আমার মনে হয় এটা ইন ফিউচারে আমাদের শুধু মুক্ত জ্ঞান যে চর্চার ক্ষেত্রে শুধু না, আমাদের উইকিপিডিয়ার ক্ষেত্রে আসলে অনেক কাজে লাগবে। আপাতত এইটুকুই লাগবে। আমি একটু কয়েকটা জি। পয়েন্ট এখানে হয়তো যুক্ত করতে পারি একটু আমাদের অভিজ্ঞতা থেকে। আমি যেটা জি। বোধ করি, আহ, সেখানে একটু চ্যালেঞ্জ হচ্ছে কি, সব জায়গাতে কেমন যেন একটা আস্থার অভাব, প্রতিষ্ঠানের দিক থেকে আস্থার অভাব, এবং
মানে শিক্ষকদের একটা আস্থার অভাব, এবং এই অভাবের পেছনের একটা, যেটা একটা কি বলবো, একটা দুষ্টু চক্র বোধহয় আছে। দুষ্টু চক্রটা হচ্ছে কি, মানে একদল আছেন যারা হয়তো মানে মুক্ত জ্ঞান বা এগুলো ব্যবহার করছেন, কিন্তু প্রপার ক্রেডিট দিচ্ছেন না। তো যখন ওনারা প্রপার ক্রেডিট দেন না, তখন যিনি আসলে এই জ্ঞানটা বা শিল্পটা বা যে জিনিসটাই, যিনি আসলে মূল মানে প্রথম তৈরি করেছেন, উনি কিছুটা আশাহত হন, এবং উনি তখন কিছুটা বঞ্চিত বোধ করেন বা অসম্মানিত বোধ করেন, যে দেখো আমার জিনিসটা আমার নাম না বলে নিজের বলে চালিয়ে দিল। তো ফলে উনিও পরবর্তীতে, হ্যাঁ আমি তো ভালো মনে করে দিয়েছিলাম, পরে যেহেতু এটা অ্যাবিউজ হচ্ছে বা উনি মনে করছেন যে ব্যাপারটা এরকম হচ্ছে না, অ্যাট্রিবিউট দিচ্ছে না, তো পরে উনিও আসলে সেটা আর পরবর্তীতে করতে সাহস পান না। এবং ওনার জিনিস দেখে হয়তো অন্যরাও আসলে সাহস পায়, যেটা ওই যে আমরা, আপনি যেটা বলছিলেন যে আমরা আহ, অযথা ভয় পাই অনেক সময়। এবং কপিরাইটে ঢুকে এটা, পড়ি। হ্যাঁ, এবং এবং একটা মানে কমনসে এটা আমরা খুব বেশি দেখি উইকিমিডিয়া কমনসে। হয়তো কোনো একজন আহ, আহ, মানে ফটোগ্রাফার, ওনাকে আমরা অ্যাপ্রোচ করেছি, উনি একটা কিছু ছবি দিয়েছেন, সেটা ইন্টারনেটে সার্চ করে এমনকি এমনও হয়েছে যে বাংলাদেশের আম, রীতিমতো সরকারি প্রতিষ্ঠান সেটা ব্যবহার করে ব্যানার বা অন্যান্য অনেক জায়গায় ব্যবহার করেছে, এবং তাকে কোনো ক্রেডিটই দেয়নি। তো ফলে উনিও যেটা হচ্ছেন, উনি হয়তো দুঃখ করে আমাদেরকে এসে বলছেন, দেখেন যে সরকারও যদি এরকম করে, তাহলে আমাদের আর আগ্রহ থাকে কোথা থেকে যে আমি যে মুক্ত জ্ঞান যে দিব বা একটা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে দেব। তো ফলে এই যে একটা আস্থার সংকট, আমাদের আসলে এটাও একটু অ্যাড্রেস করা প্রয়োজন, যে এটাকে আমরা আসলে কিভাবে আরো বেশি সচেতনতার ভেতরে লোকজনকে নিয়ে আসতে পারি, এবং এই আস্থার জায়গাটা আসলে আমরা পারস্পরিক একটা শ্রদ্ধাবোধ, একটা সম্মানের জায়গা থেকে ব্যাপারটা আসলে আমরা করতে পারি। আচ্ছা, রকি হাত তুলেছেন, রকির কাছে যাচ্ছে। হম আসলে অনেক মানে দুর্দান্ত একটা প্রেজেন্টেশন হয়েছে বলো, বা গৌতম স্যার দেখিয়েছে। আসলে সবাই যেটা বলছে এটা আসলে একটা আমাদের মনের কথাই, কিন্তু আমরা হয়তো এইভাবে কাঠামোবদ্ধ ভাবে উপস্থাপন করতে পারি না। এবং যেহেতু গবেষণার কথা উঠলো, ওই সূত্র ধরে একটু বলতে চাই যে আমরা লম্বা সময় ধরে বাংলাদেশে আহ, উইকিপিডিয়া নিয়ে বা মুক্ত জ্ঞান নিয়ে সচেতনতার জন্য কাজ করতেছি, যেরকম স্যার বলতেছিল উনি সেটা আরো অনেক আগে থেকে শুরু হয়েছে। কিন্তু আমার কেন জানি মনে হয় বেশ বিগত আহ, দুই এক বছর বা সাম্প্রতিক সময়ে যে আমাদের কোনো কিছুই ঠিক সাইন্টিফিক ওয়েতে হচ্ছে না, বা আমরা কোন একটা কাঠামোর মধ্যে ঠিক আগাতে পারছি না। আমরা জানি না আসলে যে আমার সামনে যারা অডিয়েন্স আছে তাদেরকে ঠিক কিভাবে বললে এই জিনিসটা মানে সর্বোচ্চটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে আমাদের চ্যানেল, মানে কত ধরনের চ্যানেল আছে এখানে, যদি অনেকগুলো চ্যানেল হয়েছে সেখানে আমি দুটো অ্যাড করতে চাই। সাময়িক সময়ে যেহেতু আমার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে সরাসরি কথা বলার সুযোগ হয়েছে, আমি একটা বাংলাদেশের একটা স্বনামধন্য স্কুলের প্রিন্সিপালের কাছ থেকে যেমন একটা ফিডব্যাক পেয়েছি যে আহ, উইকিপিডিয়া স্বেচ্ছাসেবা মানে স্বেচ্ছাসেবকরা যে অবদান রাখে, তারা কোনো লাভ ছাড়া কেন এখানে অবদান রাখবে। মানে লাভটাকে আমরা এমন একটা পর্যায়ে ফেলে দিয়েছি যে আমরা সবসময় ভাবি যে মনিটারি কোনো একটা বেনিফিট বা সরাসরি একটা লাভ পেলেই ওটাকে আমরা লাভ হিসেবে ধরতেছি। তো এই যে একটা মেন্টাল ব্যারিয়ার, এটা আমাদের অধিকাংশের মেন্টাল ব্যারিয়ার। সেখানে আমরা যখন ইয়াং স্টুডেন্টদের কাছে যাই, স্কুল কলেজ বলি বা ইউনিভার্সিটি বলি, এই চ্যালেঞ্জ গুলো ওভারকাম করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। তো এইসব জায়গা থেকে আসলে আমরা কিভাবে বের হতে পারি, এটা নিয়ে আমাদের মনে হয় একটু গবেষণা হওয়া দরকার। আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, আহ, আমরা ভাবতাম যে বা ভেবেছিলাম যে বাংলাদেশে এখন যেহেতু ইন্টারনেট একটা প্রসার হয়েছে, আমরা 3G 4G বলছি বা 5G দিতেও প্রবেশ করতেছি, কিন্তু বর্তমান অভিভাবকদের মধ্যে একটা রক্ষণশীলতা কাজ করে যে তাদেরকে মনে হয় ইন্টারনেট দিলেই তারা বসে যাবে বা এরকম কিছু একটা, যেটা হচ্ছে যে ইন্টারনেট থেকে তাদেরকে দূরে রাখার একটা ইন্টেনশন আমাদের এখনকার অভিভাবকদের মধ্যে দেখতে পাচ্ছি। যার ফলে যেটা হচ্ছে যে উইকিপিডিয়া একটা আর্টিকেল, আমরা একটা যেহেতু কম্পিটিশন করেছিলাম এই বছরে, সেখান সেই অভিজ্ঞতার আলোকে বলছি। একটা মা কি করেছে, তার বাচ্চাকে উনি আর্টিকেল গুলো প্রিন্ট করে দিয়েছে, যে প্রিন্ট থেকে সে পড়ছে। তো আসলে যে মোটিভেশন আমরা কাজ করতেছি এখানে, সেটাও এখানে একটা বড় বাধা আর কি। তো স্যারের কাছে আমার পার্সোনালি একটা জানতে চাওয়া যে আমরা যদি এই বাংলাদেশের মুক্তিগানের প্রসারে কোনো এই ধরনের যদি গবেষণা করতে চাই বা করার জায়গা তো অবশ্যই আছে, সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমরা
কোনো সহযোগিতা পাবো কিনা, বা আপনার দিক থেকে আমরা এই ধরনের কোনো উদ্যোগ আশা করতে পারি কিনা? ধন্যবাদ। আচ্ছা। আম, রকি, আমি হচ্ছে শুরুতে যেটা বলেছি যে উইকিপিডিয়ার সাথে আমি জড়িত দীর্ঘদিন থেকেই, কিন্তু অনলাইনে না, অফলাইনে, আপনি নিজেও জানেন। তো অফ অনলাইনে আমি আসলে অনেক কিছু করতে পারি না আমার মানে ক্ষেত্রে, কিন্তু উইকিপিডিয়ার যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে আম, মানে আমি যদি কিছু করতে পারি, আমি আসলে আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব, সেটুকু বলতে পারি। আর আমি এখানে দেখতে পাচ্ছি যে অংশগ্রহণকারীর মধ্যে একজন আছেন এখানে, জগজ্জীবন বিশ্বাস, আপনারা দেখছেন। তিনি আমার পরিচিত, তিনি শিক্ষা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট থেকে পড়ালেখা করছেন। তিনি পরবর্তী সময়ে জাপানি হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, ইউকে থেকে পড়েছেন। এবং আমি যতদূর জানি যে তিনি হয়তো এই সমস্ত কাজের প্রতি আগ্রহী হবেন। সুতরাং তিনি বাংলাদেশের সরকারি পর্যায়ে শিক্ষা নিয়ে কাজ করছেন। তো তিনি যেহেতু এখানে আছেন, আমি এই সুযোগটি নিতে চাচ্ছি আর কি, যে যাতে তিনিও জানতে পারেন যে উইকিপিডিয়ার সাথে আমরা যারা কাজ করছি, আমরা যদি ওনার সহায়তা চাই গবেষণা এবং বিভিন্ন কাজে, আমরা হয়তো ওনার সহায়তা পাবো। তো রকি হয়তো বা শাবাব ভাই বা যারা আছেন ইয়া, আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করেন, হয়তো আমরা এই গবেষণার ক্ষেত্রে আমরা ওনার সরাসরি সহায়তা ওখানে আমরা হয়তো পেতে পারি। আর আমি আছি আপনাদের সাথে, বিশেষ করে আমি কিছুদিন আগে বা আমার একটা পেপার বের হয়েছে আর্থকুয়েক প্রিপেয়ারনেস এর উপর বাংলাদেশের বোরালি প্রাইমারি স্কুলে। তো আহ সেখানে আমার যখন পেপারটা পিয়ার রিভিউ হচ্ছিল, তখন বা একজন রিভিউয়ার একটা কমেন্ট করেছেন যে আপনি আপনার লেখায় বলেছেন বাংলাদেশকে আর্থকুয়েক তিনটা জোনে ভাগ করা যায়, একটা লো রিস্ক জোন, একটা মডারেট রিস্ক জোন, আর একটা হচ্ছে হাই রিস্ক জোন। সো ভালো হয় যে আপনি যদি এটা একটা ছবি দিতে পারেন, তাহলে এটা পাঠকের কাছে পাঠক বুঝতে পারবে। এবং আমি বলেছিলাম আমি ছয়টি স্কুল থেকে ডেটা কালেক্ট করেছি, তিনটা জোন থেকে দুটো দুটো করে। তো উনি বলছেন যে এটা তো আমার কাছে ক্লিয়ার না, মানে জোনটা কিরকম বা কি। তো আমি তখন একটা ছবি করছিলাম দেওয়ার জন্য, এবং বেশ কিছু ছবি পেয়েছি, খুব সুন্দর সুন্দর ছবি। সমস্যা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ওই কপিরাইটের আওতার মধ্যে। এবং আমি তাদেরকে মেল করেছি, ইমেলে রিপ্লাই পাই না। কি করব, তারপরে খুঁজতে খুঁজতে দেখি আমাদের উইকিপিডিয়াতে একটা ছবি আছে, এবং সেটি আমাদের মাইনুল ইসলাম 2010-এ যুক্ত করেছেন। আমি সেই ছবিটি ক্রেডিট দিয়ে উইকিপিডিয়ার যে নিয়ম, এবং আমি ওই পেপারে এপিএস স্টাইল ব্যবহার করেছি, সেই নিয়ম অনুযায়ী আমি ক্রেডিট দিয়ে ছবি মানে ব্যবহার করেছি। তো আমি এটা উল্লেখ করলাম এই কারণে যে হয়তোবা আমি যদি পাবলিশারকে জানাতাম বা রিভিউয়ারদের জানাতাম যে এরকম ছবি আসলে কপিরাইটের কারণে আমি ব্যবহার করছি না, তারা হয়তো মেনে নিতেন। কিন্তু এই যে ছবিটা উইকিপিডিয়াতে আছে, উইকিমিডিয়া কমন্সে আছে, সেটা কিন্তু আমাকে হেল্প করেছে। এবং পরবর্তী সময়ে যারা এই পেপারটি পড়েছে, তাদের কেউ কেউ আমাকে জানিয়েছেন যে ছবিটি থাকায় তাদের আসলে আমি যে তিনটি এলাকা থেকে আমি যে স্যাম্পল নিয়েছি, সেটি তাদের বুঝতে সহায়তা করেছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা, যে মাইনুল ভাই যে কাজটা করেছেন তার নিজের জায়গা থেকে, এরকম যদি ছোট হোক বড় হোক আমরা যে যতটুকু করতে পারি, সেটা যদি করি, তাহলে আসলে কোন কাজ কখন কার কাজে লাগবে আমরা আসলে জানি না। সুতরাং আমাদের চেষ্টাটুকু আহ জারি রাখতে হবে, এবং উইকিপিডিয়ার কোনো কাজে আমি যদি কিছু করতে পারি, আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করি। থ্যাংক ইউ, রকি। ধন্যবাদ। আমি আর কোনো হাত দেখতে পাচ্ছি না। আহ, সম্ভবত আর প্রশ্ন কোথায় নেই আজকের জন্য। তো আজকে গৌতম দা যে আমাদেরকে সময় দিয়েছেন এবং এত সুন্দর একটা প্রেজেন্টেশন আসলে দিয়েছেন, এর জন্য উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকেও আপনাকে আহ আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাই। যদিও ধন্যবাদ জানানোর একটু কেমন জানো, কারণ আপনিও আমাদের উইকিমিডিয়া বাংলাদেশের একজন সদস্য এবং আমাদের আহ উপদেষ্টাও বটে। আহ তো আজকে এই যে আপনি এত কষ্ট করে আসলে এই প্রেজেন্টেশনটা দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে যারাই এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। সামনে আমরা আবার ফেরত আসবো মুক্ত আলাপের দ্বিতীয় পর্ব নিয়ে, সেটা হয়তো আরো 2 মাস পরে। তো সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানাই। আমি জাস্ট আর একটু ছোট জিনিস একটু উল্লেখ করি, এখানে যারা আছেন অংশগ্রহণকারী যারা আছেন, আমি ধরে নিচ্ছি যে আপনারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন, বিভিন্ন সেক্টর থেকে যুক্ত হয়েছেন। যদি
আপনারা কেউ কখনো মুক্ত জ্ঞান নিয়ে কোনো ওয়ার্কশপ বা কোনো আলোচনা করতে চান এবং সেখানে যদি মনে করেন যে আমার এই স্লাইডগুলো আপনাদের কাজে লাগবে, আপনারা উইকিপিডিয়ার কারো কাছ থেকে আমার কাছ থেকে সংগ্রহ করে আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। চমৎকার। তাহলে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ।